সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। টানা 2 দফা বন্যা শেষে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, নড়াইলে বজ্রপাতে 3 জন নিহত। মুন্সিগঞ্জে প্রায় 17 লাখ টাকার 5,870 পিস ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির জেলা সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান মন। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয়ে যোগ না দিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন দেশের সব রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখেন তারা। এছাড়াও নানা ধরনের প্রতিবাদী কর্মসূচিও পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। SMRF এর রিপোর্ট। অবসরকালীন পেনশনের পরিবর্তে সর্বজনীন পেনশন স্কিমে স্থানান্তর করাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই আন্দোলনের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক নেতারা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাবে। সুনির্দিষ্ট ডিসকাশনের মাধ্যমে, আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে সমাধান বেরিয়ে আসে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা সহ 7টি নতুন কর্মসূচি ঘোষণা করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর যে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থটা হলো যে আমি যদি কিস্তি দিতে পারি তাহলে আমি পেনশন পাবো, কিস্তি না দিলে পেনশন পাবো না। শিক্ষকদের দেখেন, আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো মর্যাদা ছাড়া তেমন কোনো কিছু নাই ওনাদের। তো ওনারা তো এটা, আমি মনে করি যে ওনাদের যে দাবি, তো অবশ্যই এটা যৌক্তিক দাবি। এখন সেটা আমরা পড়তেছি, কারণ আমাদের পরীক্ষাগুলো কবে হবে শিওর নাই। এখন সরকার যদি এই দাবি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মেনে নেবে তত আমাদের জন্য ভালো হবে। তো দেখা যাচ্ছে যে ক্লাস পরীক্ষা সবকিছু অফ থাকলে সবকিছুই একটু একটু করে পিছিয়ে যাবে এবং কিছুটা শিশুজনে আমরা পড়েই যাব। একই দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছে। পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল 9টা থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করলেও দুপুর 12টা থেকে সাবিপ্রবি শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন করে। আমাদের শিক্ষক সমাজের জন্য একটা খুবই বৈষম্যমূলক একটা আচরণ। আমরা যদি হিসাব করে দেখা একটা লম্বা সময়ের জন্য, তাহলে দেখা যায় যে অনেক সুবিধা কমে যায়। তো আমরা চাই এই প্রত্যয় স্কিমটা কমপ্লিটলি বাতিল করা হোক। ময়মনসিংহে একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে টিএসসির সামনে থেকে মৌন মিছিল সহকারে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সকালে সিনেট ভবনের সামনে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর হাবিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। প্রশাসনিক সব ধরনের কাজকর্ম সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে 4 দিন অর্ধদিবস এবং 1 দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন শেষে দাবি না মানায় আজ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পৃথক পৃথকভাবে কর্মবিরতি পালন করেছে টাঙ্গাইল সন্তোষ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষক সমিতির আয়োজনে পূর্ণদিবস কর্মবিরতি এবং প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এস.এম. আরিফ, মাই টিভি। টানা 2 দফা বন্যা শেষে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও ভারতের মেঘালয় আসামে ভারী বর্ষণের ফলে ইতিমধ্যেই সিলেটে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও সুনামগঞ্জে জাদুকাটা নদীর পানি। সুরমা নদী সকাল 6টার মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। সকাল 9টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ শহর পয়েন্টে সুরমা নদী সকাল 9টা থেকে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির তথ্য জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি ধন্যবাদ। আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের সবকটি নদ নদী ও হাওরের পানি। আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায়। আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে আমি দেখাতে চাই যে সুনামগঞ্জের যে সবকটি নদ নদীর পানি কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গেল 24 ঘন্টা চেরাপুঞ্জিতে 113 মিটার ও সুনামগঞ্জে 170 মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় 53 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে। দ্রুত পানি বৃদ্ধি পাওয়ার বন্যার সংখ্যার দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে সুনামগঞ্জবাসী। গত যে বন্যা গেছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জের যে সড়ক খাতে কিন্তু 200 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং 800 এর উপরে কিন্তু 8000-এর উপরে কিন্তু যে মৎস্য খামারিদের মাছ চলে যাওয়ায় কিন্তু প্রায় 72 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি খাতে যেই কৃষকদের ধানগুলাকে যে পানিতে তলিয়ে যায় তাতে কিন্তু 44 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবারও দেখা দিয়েছে সেই পানি বৃদ্ধি। এখন পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর কিন্তু জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মানুষ একটি আতঙ্কের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ার সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার চর ও নিচু এলাকার কাঁচা সড়ক এবং মৌসুমী ফসলের ক্ষেত। দ্বিতীয় দফায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কয়েকটি স্পটে দেখা দিয়েছে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 24 ঘন্টায় তিস্তা নদীর পানি 15 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমা 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান। নিচু আঙিনা সহ পুকুর ডোবা ডুবে গেছে বৃষ্টির পানিতে। আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে অতিরিক্ত মেঘবালা ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও 5 দিন এই বৃষ্টিপাত থাকতে পারে। তবে নদী বন্দরের কোনো প্রকাশ সতর্কতা সংকেত নেই বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অফিস। বান্দরবানে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 108 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বান্দরবান আবহাওয়া অফিস জানিয়েছে রোববার বিকেল 3টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 106 মিলিমিটার। এদিকে পৌরসভা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আবহাওয়ার এমন বৈরিভাব আর টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের জনজীবন। ভারী বর্ষণে অনেকটা গৃহবন্দী হয়ে পড়েছেন সবাই। এতে প্রায় সব মানুষের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে। তবে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিময়ের মানুষ। নড়াইল জেলায় বজ্রপাতে 3 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। মধ্যরাতে সদর উপজেলার রামনগর চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রতন মালো, মিল্টন রায় ও নন্দ ঢালি। পুলিশ জানিয়েছে মাছের মধ্যে 4 জন ছিলেন, তারা শূকর চড়াতেন। গভীর রাতে বজ্রসহ বৃষ্টি হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আহত 1 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। অবিরাম বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলার নালিতাবাড়ির চেলাখালী, ঝিনাইগাতির মহারশী ও শ্রীবর্দী উপজেলায় সোবেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভাটি এলাকায় বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেই সাথে নিম্ন এলাকার বিভিন্ন সবজি ও বীজতলাগুলো পানির নিচে ডুবে গেছে। এদিকে জেলা প্রশাসন বলছে ঢলের পানি 3 থেকে 4 ঘন্টার মধ্যে নেমে যাবে। মুন্সিগঞ্জে আনুমানিক 17 লক্ষ টাকা মূল্যের 5,870 পিস ইয়াবা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 10 এর যাত্রাবাড়ি ঢাকা ক্যাম্পের দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাটক্ষেতে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আজ দুপুরে সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোর্শেদ আলম জানিয়েছেন, আসামিকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে সব তথ্য প্রকাশ করেছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে 164 ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি। ছেলেটা একটু পর্নোগ্রাফিতে আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তার যে স্মার্টফোন ছিল সেই স্মার্টফোনে অনেক পর্নোগ্রাফির ক্লিপ ছিল। টাঙ্গাইলের মির্জাপুরে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গোড়াই হাইওয়ে থানা পুলিশ। দিনব্যাপী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্প্রিট গান বসিয়ে এই অভিযান পরিচালনা করেছে গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান। এ সময় যে সমস্ত গাড়ির গতি 80-এর উপরে তাদের দেয়া হচ্ছে মামলা, আর যে সমস্ত গাড়ির গতিসীমা নিয়মের ভিতরে আছে এবং বৈধ কাগজপত্র আছে তাদের দেয়া হচ্ছে সঠিকভাবে গাড়ি চালানোর পরামর্শ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী। দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে পবিত্র ফাতিহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী গৌতম চন্দ্রপাল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। দুপুরে নাওজোর হাইওয়ে থানা পুলিশ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মহাসড়ক থেকে 5 মিটার দূরত্বে স্থাপনা নির্মাণের উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও মৌচাক এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিল কয়েকজন ব্যবসায়ী। আবারও ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। জগন্নাথ দেবের রথযাত্রা অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, তাই রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানানো হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন ইসকন নন্দনকানন রামা মাধব মন্দিরের সভাপতি পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক তারুণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী সহ অন্যান্যরা। আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় প্লাটিনাম জয়ন্তীর আনন্দ র্যালি করেছে 24 নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু। উপস্থিত ছিলেন 24 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকারিয়া, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ঢাকা কক্সবাজার রুটে চলাচল করা স্পেশাল ট্রেন কয়েক দফা বন্ধ করে দেওয়ার ঘোষণা আসলেও যাত্রীদের ব্যাপক চাহিদা ও সচেতন মহলের আন্দোলনের হুমকির কারণে এই ট্রেন আরও 1 মাস বাড়িয়ে আগামী 24 জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। চলাচলের পর গত 12 জুন থেকে 22 জুন পর্যন্ত ট্রেনটিতে 16,000 যাত্রী ভ্রমণ করেছেন। চট্টগ্রাম মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলন নগরীর দেওয়ান হাটস্থ আল ইসহাক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম সহ অন্যান্যরা। চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বে টার্মিনাল প্রকল্পে গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নে $65 কোটি অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার ব্যাংকটির বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরসে এই সহায়তা অনুমোদন করে। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতা ও বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমদানি ও রপ্তানি ব্যয় কমে যাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এর মাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগও গতিশীল হবে এবং প্যানামাক্স জাহাজের মতো বড় আকারের জাহাজগুলোকে ঘোরানো আগের চেয়ে অনেক সহজ হবে। এবার আমাদের কৃষি। যশোরের অভয়নগর উপজেলায় দরিদ্র মহিলা কৃষকদের নিয়ে বিভিন্ন চাষাবাদ ও হাতের কাজ করে সফল করার লক্ষ্যে প্রশিক্ষণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে অভয়নগর উপজেলার শঙ্করপাশায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে 60 জন দরিদ্র মহিলা কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোর জেলার উপপরিচালক কামরুজ্জামান। দিনাজপুরের ফুলবাড়িতে অসহায় গরিব কৃষকের দখলের জন্য আমন ধানের চারা বিষ প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার বেদদিঘি ইউনিয়নের দলদলিয়া গ্রামের কৃষক সারেজুল ইসলামের 17 বিঘা জমিতে ধান লাগানো চারা বিষ প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। অসহায় কৃষক থানায় অভিযোগ দায়ের করেন। প্রতিনিয়ত বান্দরবানে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বনভূমি উজাড় করছে একদল বন খেকো। ভরা বৃষ্টিতেও বসে নেই বান্দরবানের বন খেকোরা। সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বান্দরবনের বন বিভাগ। বান্দরবান রেচা লম্বা রাস্তার পাশে বন বিভাগের কোনো অনুমতি ছাড়া জোট পারমিট বিহীনভাবে অবৈধ গাছ কাটছিল কামাল নামের এক গাছ ব্যবসায়ী। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছালে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। বান্দরবান বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন, দোষীদের শনাক্ত করে বন বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের লোহাগড়ায় অবৈধভাবে গাছ কেটে পুকুরের মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ফরহাদুল আলম বলেন, একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী বাহিনী দিয়ে গাছ কেটে ও পুকুরের মাছ লুট করে। এই বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকা ইউনিয়নে এক স্কুল শিক্ষকের বাড়িঘর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে 3 জন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার রায়গঞ্জ উপজেলার দাঁতপুর গ্রামে এই ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ফরিদপুর শহরের বিভিন্ন ঔষধের ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওষুধ প্রশাসনের আইনের নীতিমালা অমান্য করায় 3 দোকানে 14,000 টাকা জরিমানা করা হয়। রোববার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদের নেতৃত্বে শহরের মুজিব সড়কের বেশ কয়েকটি ফার্মেসিতে ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বাংলাদেশের কোনো শ্রেণী পেশার মানুষ ভালো নেই, সবচেয়ে বেশি খারাপ রয়েছে কৃষক সমাজ। গতকাল লক্ষ্মীপুর শহরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা কৃষক দল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
যশোরের ঝাকুরিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডের 12শত নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে ঝাকুরিয়া ইউনিয়নের পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী গাজী সহ স্থানীয় সকল ইউপি সদস্যরা। মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের 2024-25 অর্থ বছরের জন্য মোট 4,67,82,078 টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন এই বাজেট উপস্থাপন করেন। এ সময় উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়িতে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ উপজেলা পরিষদ পৌরসভা পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার। রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন ফুলবাড়ি উপজেলা পরিষদ ও পৌরসভা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ি সার্কেল ফরহাদ হোসেন। বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। নগরীর রূপাতলী পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এই অবস্থান কর্মবিরতি পালন করে তারা। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন ও চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারী এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। অপরদিকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতির কারণে বরিশাল সহ সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা পড়েছেন চরম ভোগান্তিতে। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করা হয়েছে। সকালে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়নের দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা ও কর্মচারী। গাজীপুরেও কর্মবিরতি পালন করেছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কর্মকর্তা কর্মচারী বৃন্দরা। মিটার রিডার কাম মেসেঞ্জার ঐক্য পরিষদের সভাপতি সোহেল রানা মিঠুর সভাপতিত্বে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কর্মকর্তা কর্মচারী বৃন্দরা জানান এই দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। কুমিল্লার চান্দিনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বিআরবি ও পিবিএস এর একীভূতকরণ সহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি চলছে। এ সময় দাবি দেওয়া মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সকল কর্মকর্তা ও কর্মচারী। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী তীরবর্তী নর্থ চ্যানেল এলাকায় সম্প্রতি বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মাঠে কাজ করার ভীতি দূর করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 200 জন কৃষকের মাঝে গামবোট প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি থেকে কৃষকদের এই গামবোট বিতরণ করেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া সদরের বিজেশ্বর গ্রামবাসীর উদ্যোগে মাদক বিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিজেশ্বর আব্দুল মনিম কলেজের সামনে মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়। পরে রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাত খানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মনিম কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, আব্দুল মনিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সহ আরও অনেকে। মানিকগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী মুরাদ হোসেন সহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। দুপুরে মানিকগঞ্জ আইনজীবী সমিতির আয়োজনে জেলা আইনজীবী সমিতির সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুকসেদুর রহমানের সভাপতিত্বে, সাবেক পাঠাগার সম্পাদক বজলুর রহমানের সঞ্চালনায়
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান সহ অনেকেই বক্তব্য রাখেন। মেহেরপুরে গাংনীতে রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র জমা দিয়েছে এলাকাবাসী। সকালে উপজেলার সামনে মানববন্ধন করে বামন্দি ইউনিয়নের তেরাইল গ্রামবাসী। পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র প্রদান করা হয়। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণের ও গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল কায়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুল লিপি, সহকারী কমিশনার ভূমি রায়হানুল ইসলাম উপস্থিত ছিলেন। মেহেরপুরে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছাত্রীদের মাঝে 1000 গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া। যশোরের বাঘারপাড়া উপজেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইলট স্কুল মাঠে টুর্নামেন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল। উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল নারিকেলবাড়িয়া ফুটবল একাদশের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন। সংবাদ শেষ করছি, পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।